তিন দিনের সফরে বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, ইফতার করবেন 1 লাখ উদ্বাস্তুর সাথে। আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। এর ফলে আমরা খুব আর্লি রেজুলেশন অফ দিস ক্রাইসিস আমরা চাই, যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন। 2000 মানুষের ওয়েবসাইটটা ইউজ করে 2000 মানুষ যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে। এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে? এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 131 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। নাগরিকের স্পর্শকাতর তথ্য দেদারসে বেচা কেনা 131 টাকায় মিলছে এনআইডি, বায়োমেট্রিক সহ কল লিস্ট। নিরাপদ নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য। ফ্যাসিবাদীরা পালালেও চক্রান্ত বন্ধ হয়নি এখনো, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। কিছু লোভী দল নির্বাচনের বিরোধিতা করছে, মন্তব্য মির্জা আব্বাসের। সাজা হিসেবে মৃত্যুদণ্ড থাকার পরও কমছে না ধর্ষণের ঘটনা। নানা প্রতিবন্ধকতায় বছরের পর বছর ঝুলে থাকে মামলা। দুর্ভোগ পিছু ছাড়ে না ভুক্তভোগী। মামলা করলে কিছু হয় নাই, কার্যকরী কিছু হইতো না। এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। এবার ঈদে নতুন নোট বিনিময় করবে না বাংলাদেশ ব্যাংক, মানা করা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দ্রুতই ছাড়া হবে নতুন নোট। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে স্পেসিফিক দিবসকে টার্গেট করে আর নতুন নোট ছাড়া হবে না। ঈদ সামনে রেখে সক্রিয় চোরা কারবারি চক্র। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসছে বিভিন্ন পণ্য। দুদিনেই আটক 3.5 কোটি টাকার ভারতীয় কাপড়। পাকিস্তানের ট্রেন ছিনতাই ও জিম্মি দশার অবসান। রুদ্ধশ্বাস কমান্ডো অভিযানে 33 হামলাকারী নিহত, 346 যাত্রী উদ্ধার হলেও প্রাণ গেছে 21 জনের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বলছেন, রোহিঙ্গাদের ভরণ-পোষণ ও প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব হবার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত অ্যান্টোনিও গুতেরেস। সবশেষ 2017 সালে ঢাকায় এসেছিলেন তিনি, গিয়েছিলেন কক্সবাজারে। প্রায় 7 বছর পর এবার ভিন্ন বাস্তবতা ও পরিবর্তিত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন তিনি। এবারও রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি, সাথে থাকবেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুতেরেসের সফরসূচি সম্পর্কে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়। এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। জাতিসংঘ মহাসচিবের এই সফরে আলোচনার কেন্দ্রে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ইস্যু। রোহিঙ্গাদের পুনর্বাসন ও প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন কতটা জরুরি তাও জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন এই বিশ্লেষক। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়াও রোহিঙ্গাদের কে বাংলাদেশে থাকাকালীন সময়ে যে ধরনের বৈশ্বিক সহায়তা প্রয়োজন সেই বিষয়ে একটা বড় রকমের আলোচনা এখানে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের পুনর্বাসন এবং প্রত্যাবাসনের জন্য যে ধরনের আর্থিক সহায়তা দরকার
সেই জায়গাতে এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে, মূলত সেটা খাদ্য কেন্দ্রিক এবং অন্যান্য সহায়তা কেন্দ্রিক। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মহাসচিব জোর দিবেন। রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্ত এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। আইনি সহায়তা বা যে ধরনের তথ্যগত, প্রযুক্তিগত এবং বৈশ্বিকভাবে যে ধরনের সহায়তা করা দরকার সেই দিকেও হয়তোবা এই আলোচনাটা যাবে। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? সরকারের কাছে থাকা আপনার তথ্য যে যার তার কাছে চলে যায়নি এর কি নিশ্চয়তা? সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাদের তথ্যও কি নিরাপদ? আখলাকুস সাফার রিপোর্টে দেখুন এসবের উত্তর মেলে কিনা। এমন ঘটনায় কারা জড়িত বা নেপথ্যে কারা, এসব তদন্তে ফোন নম্বর বা ক্লু নিয়ে নাগরিকের তথ্য বের করার এখতিয়ার শুধুমাত্র গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর, তাও আবার উচ্চ পর্যায়ের অনুমতি সাপেক্ষে। নাগরিকের এমন স্পর্শকাতর তথ্যের এক্সেস কি যার তার কাছে থাকতে পারে? যদি নাই হয় তাহলে সামাজিক মাধ্যমে এসব বিজ্ঞাপনের কি মানে? বিষয়টা বুঝতে আমরা যোগাযোগ করি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে। কোনো প্রতিষ্ঠান বা দোকান নয়, তারা কিন্তু কাজ করেন শুধু অনলাইনে। ফোন নম্বর দিয়ে এনআইডি তথ্য, সাইন কপি, সার্ভার কপি, বায়োমেট্রিক তথ্য, জন্ম নিবন্ধন, আয়কর রিটার্ন, কল লিস্ট সব বিক্রি করছে তারা। এমনকি মোবাইলে আর্থিক লেনদেনের অত্যন্ত গোপনীয় ওটিপিও বাইপাস করে তারা। আমরা যে সময় অ্যাকাউন্ট করছি আমরা হলো 657 জন, এর অনেক বেশি আছে ওর কাছে ইউজার। মানে ধরা যায় 2000 ইউজার আছে ওর কাছে। মানে 2000 মানুষ ওর ওয়েবসাইটটা ইউজ করে, 2000 মানুষ যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে। এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে? এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 131 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য কি এভাবে পাওয়া সম্ভব? জবাব এলো হ্যাঁ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যও কি নেওয়া সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে, প্রধান উপদেষ্টাটাও চাইলেও করতে পারবো। ওনার এনআইডি কার্ডটা বের করতে পারি, ওনার কল লিস্টটা বের করতে পারি, কার সাথে কথা বলছে SMS লিস্টটা বের করতে পারবো, ওনার ফোনের IMEI-টা বের করতে পারবো, ওনার এই এনআইডি দিয়ে কতগুলো নাম্বার তোলা আছে এটা আমরা বের করতে পারবো। এটা কি যে কোনো ব্যক্তির? হ্যাঁ, যে কোনো ব্যক্তির। বিকাশে দেয়া হলো 131 টাকা। 5 মিনিট পর নাগরিকের তথ্য তো সিকিউর নয়, বরং স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য সিকিউর নয় যা দেখা যাচ্ছে। এনআইডি নাম্বার আছে, নাম আছে, জন্ম তারিখ আছে, পিতামাতার নাম, স্ত্রীর নাম, জন্মস্থান, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মানে একটা জাতীয় পরিচয়পত্রের কার্ডে যা থাকে সবকিছু আছে। উপদেষ্টা কার কার সাথে ফোনে কথা বলেছেন তাও কি জানা সম্ভব? 1200 টাকা খরচের বিনিময়ে তাও পাওয়া গেল। নম্বর, কল ডিউরেশন, IP, IMEI, এমনকি যেখান থেকে ফোন এসেছে বা গিয়েছে সে ঠিকানা সহ। মানে এগুলো সব করা হয়েছে এখানে? এখান থেকে করা হয়েছে। কত জনের? 17 জনের। শুধু AID থেকে 17 জনের? 17 জনের করা হয়েছে। জন্ম নিবন্ধন করা হয়েছে 4 জন। হ্যাঁ, আর এখানে যেগুলো API ইউজ করা হয়েছে জন্ম নিবন্ধনের, এই সবগুলো API দিয়েছে হলো আপনার সিস্টেম অ্যানালাইস্ট। এই মূল ওয়েবসাইটটা অপারেট করতেছে একজন ব্যক্তি, কিন্তু ওর সাথে আবার সরকারের যত সিস্টেম অ্যানালাইস্ট বা কর্মকর্তা আছে ওর সাথে কানেক্ট আছে। দরজার তালা অক্ষত, অথচ চুরি হয়ে গেছে সব, এমনকি বিক্রিও হয়ে গেছে। প্রশ্নটা হলো, এসব তথ্য কিনে কি করে মানুষ? সবচেয়ে বেশি করা হয় ব্ল্যাকমেইল। ধরুন আপনার নম্বর ব্যবহার করে এমন কোনো অপরাধ করা হলো যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, অথচ দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। 6 বছর ধরে নাগরিকের তথ্যের এমন যাচ্ছে তাই অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মির্জা আব্বাস বলেছেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। নেতাদের অভিযোগ, নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে হয় নাগরিক অবস্থান কর্মসূচি। সেখানে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
তিনি অভিযোগ করেন নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। বলেন গণপরিষদ নয়, বরং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে দুপুরে শাহজাহানপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। ভোট ও নির্বাচনকে ভয় পায় তারা। ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। আপনারা কি তাই ভাবেন? সন্ধ্যায় বারিধারায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগদান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে, কোনো শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও বন্ধ হয়নি তাদের চক্রান্ত। তাই শক্তিশালী সংসদ গঠনের মাধ্যমে সংস্কার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসুন সবাই মিলে একটি শক্তিশালী একটি জাতীয় সংসদ বিনির্মাণ করি। সংবিধানের গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে রয়েছেন সাবেক ২ আইজিপি হাসান মাহমুদ, বেনজির আহমদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এস সরকার। এরা ৩ জনই বিদেশে আছেন। এছাড়া ৯ জনের মধ্যে ৪ জন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বর। দিনভর হেফাজতে ইসলামের কর্মসূচির পর রাতে আসে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা। মধ্যরাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এতে শুরু থেকে শতাধিক নেতাকর্মী নিহতের দাবি করে হেফাজত ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়। বুধবার মামলাটি আমলে নিয়ে শুনানি হয় ট্রাইব্যুনালে। নির্দেশ দেওয়া হয় ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তৎকালীন ডিএমপির ডিসি মোল্লা নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারের বিরুদ্ধে। যাদেরকে হত্যা করা হয় তারা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র এবং ইয়েতিম, শিশু, কিশোর, কোরআনের হাফেজ, এই ধরনের মানুষ। এবং পরবর্তীতে তাদের সংখ্যা নিরূপণের ব্যাপারেও কিন্তু তাদেরকে কবর দেওয়া হয়েছে অজ্ঞাতনামা কবরে। তাদের সংখ্যা নিরূপণ করতে দেওয়া হয় নাই। তাদের পরিবারবর্গের কাছে গিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তারা প্রকাশ না করেন যে তাদের সন্তানেরা এখানে মারা গিয়েছেন কিনা। শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচি ঘিরে হতাহতের বিষয়টি এখনও রহস্যে ঘেরা। তাছাড়া ভোর রাতে মতিঝিলের ওই ঘটনায় শাহবাগে থাকা গণজাগরণ মঞ্চের নেতাদের কি ভূমিকা তাও জানা জরুরি। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় এই গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। কতজন আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। শুনানির সময় ট্রাইব্যুনালে ছিলেন হেফাজত নেতারা। মামলা নিয়ে বিচারকদের সিদ্ধান্তে সন্তুষ্টি জানান তারা। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে।
কিন্তু তারপরও ঘটছে একের পর এক ঘটনা, সাথে বাড়ছে নৃশংসতা। দেখা গেছে নানা প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মামলা ঝুলে থাকে বছরের পর বছর। তদন্ত এবং বিচার যেভাবে হয় সেই ধাপগুলোতে বাধাগুলো কোথায়? বিচারে দেরি হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হন ভুক্তভোগীরা? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হুসাইন শাহিদ। ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সবুজ শ্যামল ফসলের মাঠে দুরন্ত এক শিশুর পথ চলার এমন দৃশ্য কতই না সুন্দর। তবে এই ছবির পেছনের বাস্তবতা ভয়ানক। জানাবো সেই ঘটনা, তবে তার আগে জেনে আসি 2 বছর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার বিচারের কি খবর? গত 2 বছরে বিভাগে ধর্ষণের মামলা হয়েছে 1115টি। ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়ায় সম্পৃক্তদের কাছ থেকে জানতে চাই বিচারে প্রতিবন্ধকতাগুলো। গ্রামের মুরব্বী, মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি লিডারদের কাছে যায়, সেখানেও সময় ক্ষেপণ হয়। সময় ক্ষেপণ যখন হয় তখন ভিকটিমের কাছ থেকে স্যাম্পলগুলো অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, আতঙ্কগ্রস্ত, টমাটাইজড হয়ে যায়। এইরকম একটা ভিকটিমের কাছ থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসা সাক্ষী হিসাবে, স্যাম্পল হিসাবে খুব জটিল হয়। ধর্ষণ মামলার প্রায় 2500টি ঘটনার মেডিকেল রিপোর্ট করেছেন চিকিৎসক আবুল মনসুর। জানতে চাই এক্ষেত্রে ডাক্তারদের চ্যালেঞ্জগুলো কি? রাজনৈতিক প্রতিবন্ধকতা, আমাদেরকে অনেক সময় আমাদের উপরে চাপ দেওয়া হয়, রিপোর্ট চেঞ্জের জন্য চাপ দেওয়া হয়, কিংবা আরেক ধরনের চাপ আছে, টাকা পয়সা অফার করে। এই ধরনের চাপের জন্য অনেক ডাক্তার রিপোর্ট থেকে একটুখানি সরে যেতে বাধ্য হন। সবশেষে বিচারের ভার আদালতের। অ্যাডভোকেট বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বিচারে বাধা হয়ে দাঁড়ায় বাদী নিজেই। প্রধান সমস্যা হলো আউট অফ কোর্ট কম্প্রোমাইজ। সব এভিডেন্স ঠিক আছে, এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। এবার শোনা যাক বিচার না পাওয়া সেই ভয়াবহতার ঘটনাটি। ময়মনসিংহের এক গ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর গর্ভ থেকে জন্ম নেয় ওই শিশুটি। 11 বছর পার হতে চললেও গ্রেফতার হয়নি আসামি। জন্ম থেকেই বাবার পরিচয় পাওয়ার যুদ্ধ তার। আমার মামদারা বলতেছে যে তুমি এতদিন মামলা করলা, কিছু হয় নাই, তুমি কার্যকরী কিছু হইতো না, তুমি মামলাটা ওটাই খেলে দাও। কিন্তু আমি না করি, মামলা ওটাইতাম না। কিন্তু আমার সাহস আছে, স্যার বাহির পরিচয় দরকার না, আপনার টাকা হারা, আমার টাকা দেন, টাকা নিয়ে ক্ষতি করে আমার নেই, আশা নেই। শহরে বন্দরে গ্রামে গঞ্জে এমন অনেক শিশু আছেন যারা তাদের পিতৃ পরিচয় খুঁজছেন। অনেক নির্যাতিতা নারী বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু লাভ হচ্ছে না কিছু। সংশ্লিষ্টরা বলছেন এসব দাবিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে শূন্য হাতেই ফিরতে হচ্ছে নির্যাতিতাকে। তাই ভুক্তভোগীদের দাবি এমন পরিস্থিতির পরিবর্তন হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এবারের ঈদে নতুন নোট বিনিময় করবে না বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোকেও নতুন নোট বিতরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন গভর্নরের সইযুক্ত জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে নতুন নোট দ্রুতই ছাড়া হবে বাজারে। এ কারণে আগের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ঈদ আনন্দ কিছুটা মলিন হলেও সাধারণ মানুষ বাস্তবতা মেনে নেবে বলে বিশ্বাস ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংকের। ঈদ সালামিতে নতুন নোটের বিকল্প নেই। এটি শিশু থেকে বৃদ্ধ সবার ঈদ আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিষয়টি মাথায় রেখে এবারও ঈদে নতুন নোট বিতরণের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেগুলোতে ফ্যাসিবাদীর নিদর্শন রয়েছে এমন অভিযোগ ওঠার পর পিছু হটে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে জনগণের মাঝে। নতুন টাকা দিলে তো বাচ্চারা ঈদের সময় একটু খুশি হয়, বেজায় খুশি, কিন্তু টাকাটা যখন পাবে না তখন তারা কিছুটা তো মনক্ষুণ্ণ হবে, এটা তো স্বাভাবিক। প্রত্যেক পরিবারে যে গার্জেন
থাকে তাদের বাচ্চাদেরকে নতুন টাকা দিয়ে খুশি করে, এই খুশির থেকে তারা কিছুটা মলিন হবে। 100 টাকাকে 10 টাকা করে অনেকগুলো টাকা নিয়ে যায়, ছোটো ছোটো বাচ্চাদেরকে দিই, ওরা অনেক আনন্দ পায়। ওই জিনিসটা হয়তো মিস করবো আর কি। ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এবার নতুন নোট বিতরণ করা হবে না। এতে ঈদ আনন্দে কিছুটা কমতি থাকবে, তবে গ্রাহকরা বাস্তবতা মেনে নেবে বলেও বিশ্বাস তাদের। বাচ্চাদের দিক থেকে চিন্তা করলে পরে হয়তো দেখা যাবে যে তাদের কিছুটা হয়তো মলিন মুখ থাকবে। তা এটা আমরা আশা করি যে তাদের বাবা মারা তাদেরকে বোঝাতে সক্ষম হবে যে আমাদের যেহেতু এবার নতুন নোটের সাপ্লাইটা কম, যার কারণে আমরা নতুন নোট দিতে পারবো না। জুলাই আগস্টের চেতনা সমৃদ্ধ নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এ কারণে আগের ছাপানো নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নয়, নতুন টাকা বিতরণের ক্ষেত্রে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানাই বাংলাদেশ ব্যাংক। আমাদের সবারই এক্সপেকটেশন আছে যে আগস্ট বিপ্লব, যেটা জুলাই বিপ্লব ঘটে গেল, ইমেজকে ধারণ করে এই ধরনের নোট বাজারে আসুক। তো সেটা আসার জন্য যেহেতু সময় লাগছে, অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই এই ত্যাগটা স্বীকার করতে রাজি হবে। আমরা ওই জন আকাঙ্ক্ষাকে পূরণ করাটাকেই মূল টার্গেট হিসেবে নিয়েছি। আর্থিক ক্ষতিটা এখানে এই মুহূর্তে আমাদের কাছে মূল বিবেচ্য বিষয় না। এখন থেকে সারা বছরই নতুন টাকা দেয়া হবে। কোনো উৎসবকে কেন্দ্র করে আর নতুন নোট বিনিময় করা হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আমাদের একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছিল যে প্রতি ঈদের সময় আমরা ফ্রেশ নোট বা নতুন নোট ছাড়বো, কিন্তু এই নোটগুলি বিতরণ করতে গিয়ে বিভিন্ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহকে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। এই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে স্পেসিফিক দিবসকে টার্গেট করে আর নতুন নোট ছাড়া হবে না। মে মাসের শেষ নাগাদ বর্তমান গভর্নরের সই করা নতুন নোট পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের টার্গেট যে মে মাসের শেষের দিকে, আশা করি মে মাসের মধ্যে আমরা ছাড়ব। এদিকে নতুন নোট বিনিময় বন্ধের ঘোষণায় ব্যাংকের বাইরে লেনদেনে হওয়া নতুন টাকার দাম বেড়ে গেছে। 10 টাকার বান্ডিলের জন্য গুনতে হচ্ছে অন্তত 1,500 টাকা। 1000 টাকার একটা বান্ডিল 1500 টাকা দিয়ে কিনতে হয়, আমরা হিসাবে 500 টাকা পাই। বাংলাদেশ ব্যাংক থেকে এটা দেয়, এই খোলা ময়দার এই টাকাটা কোথেকে আসে? কারা দেয় এই টাকা? কিভাবে আসে? আমরা তো পাই না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেছেন, পুলিশকে আক্রমণ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভেঙে পড়বে। এর আগে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার এবং 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ 5 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলেও জানানো হয়। রাতে ঝটিকা মিছিল করে ইনকিলাব মঞ্চ মিছিলটি শাহবাগ থেকে টিএসসি ও নীলক্ষেত মোড় হয়ে আবার শাহবাগে ফিরে সেখানে রাতভর অবস্থান নেয়। এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব, প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে। কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। গতরাতে উপজেলার নলচর গ্রামে যুবদল নেতা রবিউল ইসলাম রবি ও বিএনপি নেতা বারেক প্রধান গ্রুপের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবি ও বারেকের নেতৃত্বে 2টি গ্রুপ দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন এবং নদীপথে চাঁদাবাজির সঙ্গে যুক্ত। সম্প্রতি অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জেরেই দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত 5 জন। বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় পীর আব্দুল কাদের জিলানী হাসপাতাল ভবনের মালিক জকিউল হাসান সাব্বুর স্মরণে একটি মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। সেই ঘটনার ভিডিও ধারণ করার সময় স্থানীয় 3 গণমাধ্যম কর্মীকেও মারধর করা হয়। আহত হয় আরও 2 ব্যক্তি।
নিয়মিত বিল দেওয়ার পরও সুপেয় পানি না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মানুষ নামাজ কালাম আছে, খাওয়া দাওয়ার আছে, রমজান দিন পানি তো জরুরি সবচেয়ে। ওয়াজ আমার থেকে কল আদায় করছে, সবকিছু নিচ্ছে, কিন্তু আমাদেরকে সেবা দিচ্ছে না। আমরা খাইবার জন্য এক গ্লাস পানি পাইতেছি না। আমাদের এমন অবস্থা, দেখেন এই অবস্থাগুলো মানুষকে দেখান একটু। মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলছে ওয়াসা। দুইটা পাইপ ক্ষতিগ্রস্ত, এগুলো ট্রান্সমিশন লাইন, এগুলা আবার আছে মাটির প্রায় 15 ফিট নিচে। তো এইগুলাকে আপনার এক্সকেভেট করে বের করে পাইপ প্রিপেয়ার করা এটা একটু জটিল বিষয়। পানি না পেয়ে গেল মঙ্গলবার চট্টগ্রাম ওয়াসা ঘেরাও ও বিক্ষোভ করে ডবল মুরিং এলাকার বাসিন্দারা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদের আগে সুনামগঞ্জে সক্রিয় হয়ে উঠেছে চোরা কারবারিরা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কাপড়, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য আনছে চক্রটি। তাদের ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবিও। দুদিনে সীমান্ত থেকে 3.5 কোটি টাকার ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত শহর সুনামগঞ্জ। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তবে বেচাকেনার ব্যস্ততা এখনো জমে ওঠেনি। রমজান যতই যাচ্ছে মানুষ বাজারে আসছে কাপড় কেনার জন্য। বাজারের অবস্থা বর্তমানে কম আছে, আর 2-1 দিনের মধ্যে লাগিয়ে যাবো, পুরো বাজার বোঝা যাইতেছে। ওখানে মতন টুকটাক বেচা কেনা হইতেছে, আর কিছুদিন পরে বাজার জমবে, এটাই আমরা আশা করতেছি। পোশাকের মার্কেটে এখনো কেনাকাটার তোড়জোড় শুরু না হলেও সীমান্তে তৎপর পোশাক চোরা কারবারিরা। এতদিন চোরাই পথে চিনি, মশলা, কসমেটিক্স আসলেও ঈদের আগে পোশাক চোরাচালানের সক্রিয় চক্রটি। অনেক মাল ধরছে, এর আগে এত মাল ধরছে। 24 ঘন্টা এখানে বিজিবি টহল দিতেছে। কড়াকড় করতে হবে, মানে বিজিবির সাথে অন্য বাহিনীরাও তার সাথে একটু জোর দিলে আমাদের মনে হয় যেটা মানে ভালো হবে। অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, 3 পিস, শার্ট প্যান্টের পিস, ব্লেজার ও থান কাপড়, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক সীমান্ত পাড়ি দিয়ে পৌঁছে সুনামগঞ্জে। এরপর তা চলে যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে চোরাকারবারি বন্ধে অভিযান শুরু করেছে বিজিবি। অভিযান চালিয়ে দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পোশাক ও কাপড় জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি বিওপিতে আমাদের যে আভিযানিক কার্যক্রম, তারপর টহল তৎপরতা এবং যে গোয়েন্দা তৎপরতা আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি। চোরাচালান রোধে বিজিবির পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদ উপলক্ষে দেশের প্রায় সব বাজারেই সেজেছে নানা নতুন পসরায়। রোজা পার হওয়ার সাথে বাড়ছে ক্রেতাদের ভিড়। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন গেলবারের তুলনায় দাম কিছুটা বাড়তি, কারো মতে হাতের নাগালেই সব পণ্যের দাম। নিরাপত্তায় সজাগ দৃষ্টি প্রশাসনের। হকার থেকে সুপারমার্কেট, বেচাকেনায় সরগরম নোয়াখালীর বিপণী বিতানগুলো। ঈদের কেনাকাটায় দাম নিয়ে চলছে ক্রেতা বিক্রেতাদের বাগবিতণ্ডা। দেশি বিদেশি পণ্যের ভিড়ে গুরুত্ব পাচ্ছে ক্রেতার রুচি পছন্দ। ঈদ আবদারে নারীদের সাজ পোশাকের তালিকাই লম্বা। পিছিয়ে নেই শিশু সহ সব বয়সীরা। ভিড় বাড়ার আগেই কেনাকাটা সারতে চান অনেকে। ভিড় বাড়ার আগে নিজেরা নিরিবিলি কেনাকাটা করে ফেলতেছি, যেন কোনো রকমের ঝুট ঝামেলা না হয়। বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারাও বিরক্ত হয় বেশি মানুষজন থাকলে। খুব একটা ভালো লাগতেছে না এখনো, তাও দেখতেছি এখনো কেনা হয় নাই। আর কসমেটিক্স দেখতেছি, কিছু কিছু জিনিস কিনছি। কোয়ালিটি অপেক্ষা দাম একটু বেশি, সবকিছুর দামই সব বেশি বলতেছে, আগে থেকে অনেক দাম বাড়ছে। এখানে ঈদের জামাগুলো খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগছে। পাঞ্জাবির দামটাও মোটামুটি সীমিতের মধ্যে আছে এবং ছোট বাচ্চাদেরও জামা কাপড় দেখেছি, সেগুলো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বিক্রেতারা বলছেন দেশি পণ্যের দাম নাগালের মধ্যেই। আমদানি খরচ আর ডলারের দাম বাড়ায় বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তি। আমরা আশা করি আরো অনেক বেশি কাস্টমার আসবে। এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছি। যেহেতু ডলারের দাম একটু বাড়তে চলতেছে, বিদেশি পণ্যটা একটু দাম বেশি। কাস্টমার মনে করেন যেটা ভালো দেশি, যেটা রিজনেবল ওটাই বেশি কিনতেছে। বাহারি পোশাকে সেজেছে নেত্রকোনার দোকানপাটও। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানি, কারিজমা, আগানোর অনেক, আর এখানে অনেক ভালো কিছু পাওয়া যায়, তাই এখানে প্রথম রোজার আগে এসে পড়ছি। যে পিস দেখা গেছে যে আমরা
2000 টাকাতে কিনছি, এইবার 2700-2800 টাকা কিনতে হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আগেভাগেই মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। বেচাকেনা আল্লাহর রহমতে আমাদের ভালো, সব দিক দিয়েই কালেকশনও ভালো। অন্যান্য বছর প্রথম রোজা দেখি একটু চাপ থাকে, এবছরের চাপ একটু কম। ঈদবাজারে ছিনতাই, চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ প্রশাসন, দিচ্ছেন অন্যদের সতর্ক থাকার পরামর্শ। সাদা পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি, যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণী বিতানে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপদে ঘরে ফিরতে পারে। কমন একটা বিষয় আছে যে আসলে যার যার বাড়ি সে নিরাপত্তা বিধান করাটা জরুরি। পাশাপাশি আমরা তো থাকবই, আমাদের পুলিশিং ব্যবস্থা সার্বক্ষণিকভাবেই থাকতেছে। বিক্রেতারা বলছেন প্রতিদিনই বাড়ছে বেচাকেনা, প্রত্যাশা 15 রোজার পরে জমে উঠবে পুরো দমে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা হাওরের দুর্গম 2 জনপদকে যুক্ত করতে নির্মাণ হচ্ছে সেতু। এরই মধ্যে 30 ভাগ কাজও শেষ হয়েছে। আগামী বছরের শেষ ভাগে উদ্বোধন হওয়ার কথা রয়েছে 1 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি। প্রত্যাশা, হাওরবাসীর ভোগান্তি কমবে, যাতায়াতে উন্নত হবে জীবনমান। এগিয়ে চলছে মেঘনার বুক চিরে দীর্ঘ 1 কিলোমিটার সেতুর নির্মাণ কাজ। সেতুটি চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের দুর্গম জনপদ যুক্ত হবে। খুব সহজেই সারা দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে হাওরবাসী। যাতায়াতে খেয়া পারাপারি ভরসা দুপারের মানুষের। আশপাশের জেলা শহরে যেতেও লাগে লঞ্চ বা ট্রলার। ভোগান্তি কমাতে 2023 সালের 14 মে 1 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া অংশে 23 কিলোমিটার সড়ক সহ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 177,23,51,000 টাকা। এরই মধ্যে 30 ভাগ কাজ শেষ হয়েছে। স্থানীয়দের আশা, সেতু চালু হলে কৃষি পণ্য সহ মিঠা পানির মাছের ন্যায্য মূল্য পাবে 2 অঞ্চলের কৃষক। গতি পাবে হাওরের অর্থনীতি, বাড়বে জীবনযাত্রার মান। এই ব্রিজটা না যতদিন আসেন না, আগে আমাদের খুবই চলাফেরা খুব কষ্ট হইতো, আর রাস্তাঘাট আমাদের জন্য খুব একটা কষ্ট এলাকা। দেড়টা লঞ্চ যখন আপনার টাইম শেষ, তখন বরফ থাকতে হইতো, আসন থাকতে হইতো, আসার কোনো লাইন ছিল না। এটা যদি হয়ে যায় তাহলে মানুষ যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়, রাত্রে হোক দিনে হোক, বাড়িতে পৌঁছাতে পারবে। এটা মনে করেন অষ্টগ্রাম, ইটনা, ঢাকা, শুধু ঢাকা না সারা বাংলাদেশে এই ব্রিজ দিয়ে মনে করেন চলাফেরা করতে আর আমাদের গরিবের জন্য কোনো কষ্ট হইতো না। 2026-এর অক্টোবরের মাঝামাঝিতে বাঙ্গালপাড়া চাতালপাড় সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এলজিইডি কর্মকর্তাদেরও আশা, নির্ধারিত সময়েই শেষ হবে নির্মাণ কাজ। এই শুকনো মৌসুমে আশা করি যে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করে বৃষ্টি খুলে দিতে পারবো। 23 কিলোমিটার পেট বরাবর অষ্টগ্রাম থেকে একটা রাস্তা এসে যুক্ত হবে। তাহলে আমাদের এই অঞ্চলের মানুষগুলো ওরাইল হয়ে সরাইল হয়ে আমাদের ঢাকা সিলেট রাস্তাতে উঠে যাবে। এই অঞ্চলে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হয়ে যাবে। মনে নেই যারা রাস্তাঘাট দেখতো না, আমাদের চাতলপাড়ে মানুষের অবস্থা দেখেছেন, তারা নৌপথ ছাড়া কিছু কিন্তু এখন তারা শহুরে জনগণ হয়ে যাবে। সেতু নির্মাণ শুরুর আগেই 2022 সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া অংশে 23 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে স্বল্প দৈর্ঘ্যের আরও 10টি সেতু হওয়ার কথা রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অবশেষে ট্রেনে জিম্মি দশার অবসান হলো পাকিস্তানে। সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির 33 সদস্য। বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের 346 যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে 4 সেনা সদস্য নিহত হন। যাত্রীদের মধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 21 জন। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। ট্রেনটি ইরান আফগান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার একটি সুড়ঙ্গের কাছে পৌঁছাতেই হামলা চালায় বিএলএ। রেল লাইনের 2 পাশে বোমার বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। এরপর করা হয় গুলি। ট্রেন থেকে সব যাত্রীকে নামিয়ে করা হয় জিম্মি। যাত্রীদের মধ্যে সামরিক বাহিনী ও পুলিশেরও বেশ কয়েকজন সদস্য ছিলেন। ঘটনাস্থলেই সন্ত্রাসীদের হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের। কর্তৃপক্ষ জানায় ট্রেনটিতে প্রায় 450 যাত্রী ছিলেন। পুরো একটি ট্রেন এভাবে ছিনতাই এবং যাত্রীদের জিম্মির ঘটনায় তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। এ সময় 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের।
সন্ত্রাসীরা হামলা করবে, একের পর নারী এবং শিশুদের হত্যা করবে, আর আমরা তাদের দাবি মেনে নেব, এটা ভাবার কোনো সুযোগ নেই। যারাই সহিংসতা করবে তাদের জবাবও অস্ত্রের মাধ্যমে দেওয়া হবে। সামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান শুরু হলে তাতে বাধার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রেনের জিম্মি যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলের সদস্যরা। অভিযান অব্যাহত রাখলে জিম্মি থাকা যাত্রীদের হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর অভিযান শুরু করে স্পেশাল ফোর্স এসএসজি। পাকিস্তান আইএসপিআর জানায় ট্রেনটিকে ঘিরে রেখেছিল বালুচ আত্মঘাতী হামলাকারীরা। প্রথমে তাদের হত্যা করে স্নাইপাররা, এরপর বগির ভেতরে ঢুকে চলে অভিযান। প্রথমে স্নাইপাররা বাইরে থাকা আত্মঘাতী হামলাকারীদের হত্যা করে, এরপর কমান্ডোরা বগির ভেতরে গিয়ে অভিযান চালায়, সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করে। এভাবে একের পর এক বগি সন্ত্রাসী মুক্ত করে কমান্ডোরা। সফল এই অভিযানে কোনো যাত্রীর ক্ষতি হয়নি, সবাই নিরাপদে আছেন। রুদ্ধশ্বাস অভিযানের পর অবশেষে জিম্মি নাটকের অবসান হয়। সামরিক বাহিনী বলছে ৩৩ হামলাকারী অংশ নেয় ট্রেনটি ছিনতাইয়ে। অভিযানে নিহত হয়েছে সবাই, অন্যদিকে উদ্ধার করা হয়েছে সব যাত্রীকে। স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরে বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেনের সম্মতির পর যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এরই মধ্যে প্রস্তাবের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন কলের সম্ভাবনার কথাও জানিয়েছে। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্রের কোন কোন কর্মকর্তা মস্কো যাচ্ছেন তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ যেতে পারেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন শান্তি আলোচনায় রাশিয়ার সাথে যোগাযোগ করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাইক ওয়ালস। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়া সায় দেবে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। সাময়িক যুদ্ধ বন্ধে কিয়েভের উদ্দেশ্য নিয়ে একাধিকবার সন্দেহ প্রকাশ করেছে মস্কো। যুদ্ধবিরতি নিয়ে জোরদার আলোচনার মধ্যে রাশিয়ায় বড় ধরনের হামলাও চালিয়েছে জেলেনস্কি বাহিনী, যা আরও উত্তপ্ত করেছে পরিস্থিতি। এই অবস্থায় আদৌ যুদ্ধবিরতি কার্যকর সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। গেল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই ঘটনার পরই কিয়েভকে আবারও সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহে রাজি হয় যুক্তরাষ্ট্র। তবে বাস্তবে ইউক্রেনের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে দ্বিধায় পড়েছেন ইউক্রেনীয় রাজনীতিবিদ ও সামরিক বাহিনী। তাদের মতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তা নিশ্চিত করা হবে খুবই কঠিন কাজ। চুক্তি হলেও ফ্রন্টলাইনে হামলা পুরোপুরি বন্ধ হবে না বলেও শঙ্কা করছেন তারা। যুদ্ধবিরতি যদি হয়েও যায় তাহলে কে বেশি লাভবান হবে? যদি শেষমেশ রাশিয়ার হাতেই ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যায়, তবে এখানে আমাদের লাভটা কি? যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন জায়গায় হামলা চলতে থাকার সম্ভাবনা থাকে। 24 ঘন্টা বিষয়টি পর্যবেক্ষণ করতে হয় এবং এখানে সফলতার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধবিরতি মানেই যুদ্ধ পুরোপুরি থেমে গেল এমন না। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে যুদ্ধবিরতি কেবল সংঘাতকে জমিয়ে রাখবে, কিন্তু সমাধান করবে না। বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃত বা ভুলবশত হামলা চলতেই থাকবে, যেমনটা আগের যুদ্ধবিরতিতে দেখা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন সময় নিশ্চিত করেছেন তিনি ইউক্রেনের সাথে সাময়িক যুদ্ধবিরতি চান না। তার মতে যুদ্ধবিরতির ফায়দা উঠাবে ইউক্রেন, অস্ত্র ভান্ডারে মজুদ বাড়াবে এবং সেনাবাহিনীকে আরও সুসংগঠিত করা হবে এই সুযোগে। এদিকে বিশ্লেষকদের মতে রাশিয়ার কাছে হারানো ইউক্রেনীয় অঞ্চলগুলো পুনরায় উদ্ধারের জেরে যুদ্ধ জিইয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে পারে ইউক্রেনও। ফলে যুদ্ধবিরতির বাস্তবায়ন আসলে সম্ভব কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুকে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও বেশ অভিমানের সুরেই সাইলেন্ট কিলার লিখেছেন, সব বিদায় তো আর পারফেক্ট হয় না। রিয়াদের বিদায়ের কথাই জানাচ্ছেন আফনান পিয়াল। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, এই লাইনটাই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে মিলে মিশে একাকার হয়। পুরো ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসায় যিনি বন্দী ছিলেন, যার অবসর নিয়ে ভক্তদের কত না পরিকল্পনা ছিল, সেই রিয়াদ অবসর নিলেন সাইলেন্টলি। ফেসবুক পোস্টে অভিমানের সুরে সাইলেন্ট কিলার লিখলেন, সব বিদায় তো আর পারফেক্ট হয় না। ব্যর্থতার গল্প রিয়াদের কম নাই, সফলতাও কি কম আছে? বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান রিয়াদ। ওয়ানডে আইসিসি ইভেন্টে রিয়াদের সেঞ্চুরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি মারা ব্যাটারের নামটাও মাহমুদুল্লাহ রিয়াদ। পরিশ্রম, নিবেদন আর হার না মানার মানসিকতার জন্যই গড়পড়তা মানের ক্রিকেটার থেকে ফ্যান্টাস্টিক ফাইভ, ফেভিউলাস ফাইভ কিংবা পঞ্চপাণ্ডবের একজন হয়েছেন রিয়াদ। কামব্যাকের উদাহরণ রিয়াদই দেখিয়েছেন। যেখানে সবাই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল, সেখান থেকেই রূপকথার ফিনিক্স পাখির মতো জেগে ওঠেন রিয়াদ। যারা অনুপ্রেরণা খুঁজতে চান, রিয়াদ তাদের জন্য আদর্শ হতে পারেন। 2023 বিশ্বকাপের আগে বাদ পড়ে কোনো অজুহাত নয়, কোনো সিম্প্যাথি খোঁজার চেষ্টা নয়, কোনো ইমোশনাল ইন্টারভিউ নয়। দিনের পর দিন তীব্র রোদে রিয়াদ অনুশীলন করে গেছেন, নিজের কাজটা করে গেছেন, ফলও পেয়েছেন। রিয়াদ তাই সবার মনে থাকবেন, তার চেষ্টায়, তার নিবেদনে, তার বদলে যাওয়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচটা খেলে ফেললেন রিয়াদ। শেষের আগে জীবনের নিষ্ঠুর বাস্তবতার সাথেও পরিচিত হয়ে গেলেন। টানা 4টা ওয়ানডে ম্যাচে 50 করা রিয়াদ মাত্র এক ম্যাচের ব্যর্থতায় রীতিমতো বোঝা হয়েছেন। জীবনের বাস্তবতা তো এমনই, একটা ব্যর্থতা ভুলিয়ে দেয় কত কত সাফল্যের গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাই ব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।